আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রাহিম। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। কোটি মানুষের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব কিছু ভেঙে খান খান হয়ে গেছে 2024 সালের 5 আগস্টের পরে। মানুষ ভেবেছিল ফ্যাসিস্ট শাসনের পতনের পর বাংলাদেশ হাঁটবে সুখী সমৃদ্ধির পথে, কিন্তু সেই প্রত্যাশা, সেই স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেছে। এত রক্ত, এত ত্যাগ, এত প্রাণ, সব কিছুর বিনিময়ে যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, আজ তা পরিণত হয়েছে হতাশায়। বাংলাদেশের মানুষ আজ নির্বাক, বাকহীন হয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, কেন এমন হলো? কেন আমরা আবারও ভাঙা স্বপ্নের বোঝা বয়ে বেড়াচ্ছি? এই কেনর কিন্তু খুব সহজ জবাব দেওয়া যাবে না। তবে রাজনৈতিক শূন্যতা, নেতৃত্বের সংকট কিন্তু একটা বড় সংকট, যার কারণে এই অবস্থার ভিতরে বাংলাদেশ পড়ে গেছে। বাংলাদেশের নেতা ছিল না, গায়েবী নেতা ছিলেন। গায়েবী নেতা আকাশবাণী কলকাতার মাধ্যমে তিনি মাঝে মাঝে নেতাকর্মীদের সাথে কথা বলেন। আর যারা নেতা রয়েছে তাদের ভিতরে পুরা দেশও নেতা তো কেউ নাই। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান অথবা আপনি ভাসানী মতো মানুষদের বলেন না কেন, তেমন নেতা তো নাই। এখন কে হবেন পরবর্তী খলিফা? জামায়াতের আমির, মির্জা ফখরুল, খালেদা জিয়া, গয়েশ্বরচন্দ্র রায়, নাকি তারেক রহমান? এটা কিন্তু আমাদের জানা নেই। তো যে দল যে দলের কথা বলছে অমুকে হবেন অমুক নেতা, সেই নেতাকে কি বাংলাদেশের মানুষ কি আসলে আপামর জনসাধারণ কি চাই কিনা যে তিনি আমাদের নেতা হবেন, নাকি বিরাট বড় দল আছে বলে সে নেতা হয়ে যাবে? এই ধরনের একটা সংকট রয়ে গেছে বাংলাদেশে। হাসিনার পতনের পর মানুষ কি ভাবছিল? একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা গড়ে উঠবে, কিন্তু বাস্তবে কি হলো? ক্ষমতার বদল হয়ে গেল, কিন্তু রাজনৈতিক যে সংস্কৃতি সেটার কোনো পরিবর্তন হলো না। দলীয় স্বার্থ, ক্ষমতার দ্বন্দ্ব আর নেতৃত্বের সংকট সব মিলিয়ে কিন্তু মানুষের স্বপ্ন আবারও ভেঙে গেছে। এছাড়া যে অর্থনৈতিক সংকট, যে সংকটটা বড় সংকট, যে সংকটের কারণে মানুষের এত আহাজারি। মানুষ আশা করেছিল দ্রব্যমূল্যের দাম কমবে, কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনীতি নতুনভাবে ঘুরে দাঁড়াবে, মিল কল কারখানা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, চায়না ছুটে আসবে, আমেরিকা ছুটে আসবে, কোরিয়া ছুটে আসবে, জাপান ছুটে আসবে। এসে এমন একটা অর্থনৈতিক জোন বাংলাদেশে তৈরি হবে যেখানে বাংলাদেশের মানুষ কাজ করে কুল পাবে না, তাদের আর বিদেশে যাওয়া লাগবে না। তারা বিদেশে যাবে তবে ঘুরতে, ওই জোন খাটতে বা লেবার দিতে নয়, বরং বাংলাদেশে সারা পৃথিবী থেকে মানুষ আসবে কাজ করতে। কিন্তু বাস্তবতা হলো দ্রব্যমূল্য লাগামহীন আপনার ঊর্ধ্বগতি। বেকারত্বের বোঝা এতই যে এই সম্বন্ধে কেউ কোনো কথা বলে না। মানে এই ইস্যু নিয়ে কথা বললে তো আর একটা সমস্যা তৈরি হয়ে যাবে দেশে। আর বিদেশি বিনিয়োগ তো একদম স্থবির হয়ে গেছে, কোনো বিনিয়োগ নাই দেশে। আমদানি রপ্তানি বলতে কিছু নাই। এক গার্মেন্টসকে দিয়ে কি আমরা সারা জীবন চলতে পারবো? আমাদের যে লেবার, যে শ্রমিক, এরা তো কাজ করতে করতে কাহিল হয়ে যাবে। এরাও তো মানুষ। তো এই ওয়ার্কফোর্সটা তৈরি করবে কিভাবে? এই দরিদ্র মানুষগুলো গার্মেন্টসে গিয়ে খালি খালি কাজ করবে, আর কোথাও নাই। তাদের জীবনমান আর উন্নতি হবে না। এই যে অনেকগুলো প্রশ্ন, অনেক কিছুর বিষয়ে আমরা যে বাস্তবতা দেখছি, সেই বাস্তবতা কিন্তু খুবই কঠিন, খুবই জটিল।
আর সামাজিক যে বিভাজন, এই বিভাজনটা কিন্তু আওয়ামী লীগের আমলে চরম আকার ধারণ করছে। একে অন্যের সাথে কথা বলতে ভয় পেত আওয়ামী লীগ বিএনপি পরিচয়ের কারণে। সেটা তো এখন আরো ভয়াবহ। এখন তো সত্য বললেই আপনার সে ফ্যাসিস্টের দোসর হয়ে যায়। সারা জীবন আন্দোলন করা লোক আমরা, তারপরেও এখন যদি সত্য বলি, সেই সত্য যদি কারোর পক্ষে চলে যায়, একজনের তো বিপক্ষে যাবে। সেই বিপক্ষের যারা, তারা ফ্যাসিস্টের দোসরের সিলমোহর লাগিয়ে দিচ্ছে। মব জাস্টিসের কথা নাই বাবা বললাম, লুটপাট, তরুণ যে আমাদের উপদেষ্টা 21 ফিট না 22 ফিটে তাকে যেতে হয় নলা খাইতে, না পাইলে উনি চলে যান ওয়েস্টিন হোটেল, যে ওয়েস্টিন হোটেল কেলেঙ্কারির কারণে কিন্তু বাংলাদেশের সরকারের পতন হয়ে গেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষ এক হয়ে গেছিল বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ, এমনকি যারা আওয়ামী লীগ করতেন এক সময় এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন, তেমন মানুষও কিন্তু চেয়েছিল যে শেখ হাসিনার পতন হোক। তারাও রাস্তায় নেমে এসেছিল গোপনে, হাইড করে, মনে প্রাণে চাইছিল অনেকে। কিন্তু শাসন পরিবর্তন পর সেই পুরনো বিভাজন আবার মাথা চাড়া দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, শহর গ্রামের বৈষম্য আর মতাদর্শিক বিভক্তি তো সব দলের ভিতরে আছে। সব মিলে সমাজ তৈরি হয়েছে একটা অনিশ্চয়তার সমাজ, যেখানে মানুষ নিশ্চিতভাবে জানে না যে কি হবে, কি হতে যাচ্ছে, কিছুই তারা জানে না। স্বপ্ন কেন ভাঙলো জানেন? বললাম, নেতৃত্বের অস্থিরতা। যে দুর্নীতির গল্প আমরা দীর্ঘ 15 বছর ধরে শুনলাম এবং দেশের সমস্ত জায়গাতে দেখলাম যে দুর্নীতি করে মানুষ শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে অনেকেই। সেই দুর্নীতির বিচার নাই। সরকারে যারা ছিলেন, প্রশাসনে যারা ছিলেন, তাদের সম্পদের হিসাব আর কিন্তু চাওয়া হয়নি, ভুলে গেছে। যারা বসছিলেন তারা সম্পদের হিসাব দিয়ে বসেননি, তারা তো আরো লুটপাট করে সম্পদ তৈরি করছেন। এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হলো, গুম খুন হলো, মানুষ তো বিচার প্রত্যাশা করছিল। শাপলা চত্বর বলেন, আপনার বিডিআর হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক হত্যাকাণ্ডের কিন্তু বিচারের কোনো আলো আমরা দেখছি না। আর সরকার ওনারা বসছেন, জনগণের প্রত্যাশা পূরণের স্পষ্ট কোনো রোডম্যাপ আছে তাদের? কিচ্ছু নাই। তাদের রোডম্যাপ হচ্ছে কিভাবে আপনার করিডর দিয়ে দেওয়া হবে, করিডরের নামে একটা বাণিজ্য ঘাঁটি তৈরি করা হবে পশ্চিমাদের, কিভাবে আপনার চিটাগাং বন্দরকে দিয়ে দেওয়া হবে, সেই সব রোডম্যাপ তাদের আছে। কিন্তু জনগণের যে একটা প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণের কোনো রোডম্যাপ সরকারের নাই। এখন না পারতে তারা ক্ষমতা দিয়ে তারা ভাগবেন, ভাগতেই হবে তাদের। কারণ এই লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ যে রাস্তায় নেমে এসেছিল যে আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, এরা কিন্তু সে আশা তো পূরণ করেনি। উপরন্তু জনগণকে মব জাস্টিসের মতো একটা জাস্টিস উপহার দিচ্ছেন, যে জাস্টিসের কারণে মানুষ ভীত সশস্ত্র। আর রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন তো কিরকম। আগে যা ছিল তার চাইতে বেশি। এখন তো অনেকগুলো দল, ওর দলের, এখন তো এক দল আরেক দলের প্রতিপক্ষ হয়ে গেছে, প্রতিহিংসা শুরু হয়ে গেছে। তো এসব থেকে আমাদের আসলে আর কোনো নিস্তার পাওয়ার সম্ভাবনা নেই। এটা বাড়বে, খারাপ বাড়ে। খারাপ থেকে এত দ্রুততম সময়ে ফেরত আসা যায় না। লাগতে পারবে, এটা 100 বছর পরে কি হবে আমরা জানি না, তখন আমরা থাকবো না। তবে পরিবর্তনের কোনো রকম আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ভিতরে আর নাই। আর এই আশা জাগবে বলে আমার কাছে মনে হয় না যে পরবর্তী 2-1 প্রজন্ম তারা আবার পরিবর্তনের জন্য লড়াই করবে। না।
ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।